ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তো এইখানে হচ্ছে কি আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে কি আইসি কাকে বলে, ক নম্বর প্রশ্ন। আইসি কাকে বলে? আইসি হচ্ছে কি তোমরা সবাই জানো ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে ক্যালকুলেটর বা মোবাইল ফোন বা কম্পিউটার এইসবের হচ্ছে মধ্যে থাকে। তো এই আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট জিনিসটা হচ্ছে কি? তো কোনো সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর বসিয়ে যে পূর্ণাঙ্গ সার্কিট তৈরি করা হয় তাকে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলা হয়। তো এখন হচ্ছে কি আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে দেখাও যে পৃথিবী একটি বৃহৎ চুম্বক। ওকে, তো এখানে এসে দেখি যে আমরা জানি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তো যেহেতু পৃথিবী একটি চুম্বক ক্ষেত্র রয়েছে, তাই পৃথিবীর দুই মেরু বরাবর একটি বিশাল দণ্ড চুম্বক কল্পনা করলে পৃথিবীর উত্তর মেরু চুম্বকের দক্ষিণ মেরু এবং পৃথিবীর দক্ষিণ মেরুটা চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে। এ থেকে প্রমাণ হয় যে পৃথিবী একটি বৃহৎ চুম্বক। তো ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াইলো যে আমরা যদি একটা চুম্বককে যদি এভাবে রশি বেঁধে যদি ঝুলাই দিই, তাহলে এটা ঘুরতে ঘুরতে একটা সময় দেখবা যে একটা নির্দিষ্ট দিকে হচ্ছে কি হয়ে গেছে, এরকম স্থির হয়ে গেছে। তো এরকম স্থির হয়ে গেছে মানে কি নিশ্চয়ই এই প্রান্তটাকে একদিকে কেউ টানতেছে, অন্য প্রান্তটাকে আরেকদিকে কেউ টানতেছে। তো আমাদের চুম্বকের উত্তর মেরুকে আমাদের পৃথিবীর যে চুম্বকের দক্ষিণ মেরু আছে সে আকর্ষণ করবে, এবং আমাদের চুম্বকের উত্তর মেরুকে দক্ষিণ মেরুকে পৃথিবীর উত্তর মেরু হচ্ছে কি করবে, আকর্ষণ করবে। নাহলে তো হচ্ছে গিয়ে আমাদের চুম্বকটা স্থির থাকা সম্ভব হইতো না। তো এই থেকে বোঝা যায় আমাদের পৃথিবী একটা বৃহৎ আকারের চুম্বক। তো এখন হচ্ছে গিয়ে আমরা গ নম্বর প্রশ্নটার দিকে চেয়ে তাকাই। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। তো তার আগে আমরা একটু উদ্দীপকটা দেখে আসি। উদ্দীপকে কি বলছে যে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের যে ভোল্টেজটা সেটা হচ্ছে কত, 220 ভোল্ট। আর বলছে মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হচ্ছে দেওয়া আছে 3:7। মুখ্য কুণ্ডলী বা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এক্স্যাক্টলি কত তা বলে নাই, কিন্তু এখানে হচ্ছে কি বলে দিছে, অনুপাতটা হচ্ছে বলে দিছে। ওকে, আর বলছে মোট পাক সংখ্যা হচ্ছে 700টি, অর্থাৎ প্রাইমারি কয়েলের মোট প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দুইটা মিলা হচ্ছে কত হবে, 700। আর বলছে মুখ্য কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে দেওয়া হয়েছে। তো এগুলো থেকে দেওয়া আছে। এখন আমাদের কাছে চাইছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল কি কি দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা লিখে ফেলি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজটা কত দেওয়া আছে, 220 ভোল্ট, এটা হচ্ছে দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা যদি হয় এনপি, আর সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা যদি হয় এনএস, তো এদের অনুপাতটা বলা ছিল। তো অনুপাতটা হচ্ছে কত, 3:7। তো অনুপাত যদি থাকে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি এইভাবে, এনপি বাই এনএস। বাম পাশেটা উপরে যাবে, ডান পাশেটা নিচে আসবে। তো এই পাশে ভাগ আকারে চেয়ে লিখলে আমাদের ডান পাশেও কি করতে হবে, সিমিলার ওয়েতে লিখতে হবে, 3/7। ওকে, তো এইটা। আর কি চাইছে, আর চাইছে হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা হচ্ছে কত হবে, এইটা ভিএস। ওকে, তো এখন হচ্ছে কি আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে গিয়ে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এনপি বাই এনএস। ওকে, এগুলা। তো এখন হচ্ছে গিয়ে আমাদের দরকার হচ্ছে কি ভিএস, তো যেটা হচ্ছে দরকার ওইটাকে উপরে নিতে হবে। তো ভিএস উপরে এবং ভিপিটাকে নিচে, ঠিক আছে, বিপরীতকরণ করেছি, উল্টায় দিচ্ছি। তো এই পাশে উল্টায় দিচ্ছি, ওই পাশেও উল্টায় দিতে হবে। আচ্ছা, উল্টানোর আগে আমরা একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে গিয়ে আমরা আগে ভ্যালুগুলো হচ্ছে গিয়ে বসায় দিই। ভিপি বাই ভিএস, এখানে হচ্ছে গিয়ে এনপি বাই এনএস এর হচ্ছে মান জানা হচ্ছে কত, 3/7। এটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে হচ্ছে গিয়ে লিখতে পারলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে উল্টা দিই, ভিএস উপরে, ভিপি হচ্ছে গিয়ে নিচে, ঠিক আছে। তাহলে এই পাশে উল্টাইছি, ওই পাশে উল্টাইতে হবে। তো 7 যাবে উপরে আর 3 আসবে হচ্ছে গিয়ে নিচে। তো এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে কি, এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে ভিএসটা দরকার, তাই ভিপি কে অন্য পাশে হচ্ছে গিয়ে আমরা কি করব, পাঠিয়ে দিব। তো এখন হচ্ছে গিয়ে ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 7/3 ইন্টু হচ্ছে কত, ভিপি। ওকে, তো এখানে 7/3 আর ভিপি এর মান হচ্ছে কত, 220। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে হচ্ছে কত আসছে গিয়ে, 7/3 তার সাথে গুণ যাবে হচ্ছে গিয়ে কত, 220। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজটা কত আসতেছে গিয়ে, 513.33 ভোল্ট, ঠিক আছে, 513.33 ভোল্ট। ওকে, আচ্ছা। তো এতে করে আমরা কি পেয়ে গেছি, আমরা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বা গৌণ কুণ্ডলী যে ভোল্টেজ সেটা হচ্ছে পেয়ে গেছি। তো আশা করছি আমরা গ নাম্বারটা হচ্ছে বুঝতে পারছি। এটা বোঝা হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা একটু ঘ নাম্বারের দিকে তাকাই। ঘ নাম্বার হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে ট্রান্সফরমারটি যেই নীতির উপর ভিত্তি করে তৈরি
তা বিশ্লেষণ করো এবং সেটা বিশ্লেষণপূর্বক এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তো প্রথমত হচ্ছে গিয়ে এই ট্রান্সফরমারটা কোন নীতির উপর ভিত্তি করেছে বানানো সেই নীতিটার ব্যাপারে হচ্ছে গিয়ে জানতে চেয়েছে, আর সেকেন্ড হচ্ছে গিয়ে জানতে চেয়েছে যে এটার ব্যবহারটা হচ্ছে কি। তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে চলে আসি, খেয়াল করি। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত পাইছি 513.33, আর আমাদের মুখ্য কুণ্ডলী ভোল্টেজটা কত ছিল 220 ভোল্ট, অর্থাৎ আমাদের প্রাইমারি কয়েলে ভোল্টেজটা হচ্ছে কি 220 ভোল্ট, যেটা 513 থেকে কম, মানে প্রাইমারি কয়েলে ভোল্টেজটা কম এবং সেকেন্ডারি কয়েলে কি ভোল্টেজটা বেশি। তো যেই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ কম হয় এবং সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটা হচ্ছে কি বেশি হয়, ওইটা হচ্ছে কি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ সেটা কি করে ভোল্টেজটাকে বাড়ায় দেয়। তো এই স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার যে কোনো ধরনের ট্রান্সফরমারই হচ্ছে কি আমাদের তড়িৎচুম্বক আবেশ নীতির উপর হচ্ছে তৈরি। এখন তড়িৎচুম্বক আবেশ নীতিটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি যদি আমরা দেখি, এখানে হচ্ছে দেখো যে একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন করার পদ্ধতিকে তড়িৎচুম্বক আবেশ বলে। এই তড়িৎচুম্বক আবেশ সম্পর্কে সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে ধারণা দেন। তিনি দেখান যে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎচালক সৃষ্টি করতে পারে যা আবদ্ধ বর্তনী দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে। তো অনেক হচ্ছে কি হাবিজাবি এখানে হচ্ছে বলা আছে, একবারে শর্টকাটে যদি আমি বলি এখানে, সেটা হচ্ছে গিয়ে যে এইখানে যদি একটা সার্কিট থাকে, ঠিক আছে, আর এইখানে যদি হচ্ছে কি আমাদের একটা চুম্বক থাকে, এরকম স্থির চুম্বক হইতে পারে অথবা এরকম বিদ্যুৎ পরিবহন করতেছে, এরকম হচ্ছে গিয়ে একটা সলিনয়েড, এটাও একটা চুম্বক এটাও একটা চুম্বক। তো এই চুম্বকটাকে কি করব, এরকম হচ্ছে গিয়ে একটা সার্কিটের পাশে যদি আমরা এরকম হচ্ছে গতিশীল করি, তাহলে সে কি হবে, আমাদের চুম্বক ক্ষেত্রটার পরিবর্তন হবে। আর চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে সে দেখা যাবে যে এই সার্কিটের মধ্যে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হয়েছে, অর্থাৎ একটা ভোল্টেজ তৈরি হয়েছে। তো এখানে এই কথা হচ্ছে বলছে যে আমরা চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করার মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, অন্য একটা হচ্ছে সার্কিটে বিদ্যুৎ বা ভোল্টেজ আমরা উৎপন্ন করতে পারি। তো এইটাই হচ্ছে কি আমাদের তড়িৎচুম্বক হচ্ছে কি আবেশ। আর এটা হচ্ছে কি তড়িৎচুম্বক আবেশের যে নীতিটার কথা হচ্ছে বললাম সেটা, এটার ব্যাপারে হচ্ছে কি মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম ধারণা দেন। তো এই নীতির উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি ট্রান্সফরমার হচ্ছে তৈরি। এখন আমাদের যে ট্রান্সফরমারটা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমারটা হচ্ছে কি করে, এখানে হচ্ছে পড়ি আমরা। তো দূর দূরান্তে তড়িৎ পরিবহনে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয় স্টেপ আপ ট্রান্সফরমারটা। স্টেপ ডাউন ট্রান্সফরমারটা হচ্ছে ইউজ হয়, সেটা হচ্ছে কি বলতেছি। তো সাধারণত বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার ভোল্টেজ প্রায় 25,000 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ প্রায় 2000 অ্যাম্পিয়ার, মানে অনেক উচ্চ মাত্রার একটা বিদ্যুৎ। তো এত উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহ গ্রাহক পর্যায়ে পাঠানো ক্ষতিকর, কেননা এতে গ্রাহকের সকল যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এত উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহকে প্রেরক তারের মধ্য দিয়ে প্রেরণ করলে তার অনেক বেশি উত্তপ্ত হয়, কারণ তারের মধ্য দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হয় তার তত বেশি উত্তপ্ত হয়। আর এই তাপশক্তি পারিপার্শ্বিক পরিবেশে ছড়িয়ে পড়ে এবং তাপশক্তি রূপে তড়িৎ শক্তির অপচয় ঘটে। তোমরা যারা হচ্ছে 11 অধ্যায়ে পড়ছো সিস্টেম লস, এই ব্যাপারে তোমরা জানো। এজন্য একটা বিরাট স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে এই ভোল্টেজকে বিবর্ধিত করা হয় এবং তখন এর মান হতে পারে কত 27,500 ভোল্ট থেকে প্রায় 4 লাখ ভোল্ট পর্যন্ত। এতে তড়িৎ প্রবাহ আনুপাতিক হারে হ্রাস পায়, আর এই প্রবাহমাত্রা তারের মধ্যে দিয়ে দূর দূরান্তে প্রেরণ করলে তড়িৎ শক্তির কোনো অপচয় ঘটে না। না কিচ্ছা কাহিনী এখানে হচ্ছে বলা আছে। তো লং স্টোরি শর্ট, আমি যদি হচ্ছে বলি যে এটা কি কাজ করে, তো আমাদের উদ্দীপকে যেটা ছিল সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এখন স্টেপ আপ ট্রান্সফরমারের কাজটা কি, স্টেপ আপ ট্রান্সফরমারটা আমরা কেন ইউজ করি? দেখো এখানে শুরুতে হচ্ছে কি বলছিল যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎগুলো হচ্ছে আমরা ব্যবহার করি তার ভোল্টেজ হচ্ছে গিয়ে মোটামুটি কত 25,000 ভোল্ট এবং হচ্ছে তড়িৎ প্রবাহ কত আমাদের 2000 অ্যাম্পিয়ার। এখন এইটা যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি আমাদের বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানে যদি চলে আসে, ওই বিদ্যুৎটা যদি সরাসরি আমরা যদি আমাদের টিভি ফ্রিজ এসি ফ্যান এগুলোর সাথে যদি কানেক্ট দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের যে ডিভাইসগুলো আছে, আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলো এত বেশি মাত্রায় বিদ্যুতের জন্য হচ্ছে কি না। তো এত বেশি মাত্রায় বিদ্যুৎ কানেক্ট করলে কি হবে, সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে গিয়ে পুড়ে যাবে, সার্কিটগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে এটাকে কমায় নিতে হবে। তো এটাকে যদি আমি কমায় নিতে চাই, তাহলে সে কি করতে হবে, ভোল্টেজটাকে আমার কি করতে হবে, বাড়ায় নিতে হবে। ভোল্টেজ বাড়ায় নিলে কি করতে হবে,
দুঃখিত, ভোল্টেজটাকে কমায় নিতে হবে, ঠিক আছে। তো এই ভোল্টেজটাকে কমানোর জন্য হচ্ছে কি করতে হবে, আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে কি হেল্প নিতে হবে। আমাদের এলাকার যে খাম্বাগুলো আছে ওই খাম্বার ওখানে দেখবে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা হচ্ছে কি করে আমাদের ভোল্টেজটাকে কমায় নেয়, কমায় হচ্ছে কি করে তারপর হচ্ছে গিয়ে আমাদের এই কারেন্টটাকে হচ্ছে কি করে আমাদের বাসা বাড়িতে হচ্ছে গিয়ে পাস করে, এতে করে আমাদের যন্ত্রপাতি সুরক্ষিত থাকে। এই একটা হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে কারণ হচ্ছে গিয়ে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বাসা বাড়ি পর্যন্ত হচ্ছে গিয়ে এই কারেন্টটা পৌঁছানোর হচ্ছে গিয়ে কাজে হচ্ছে গিয়ে ট্রান্সফরমারটা ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে গিয়ে ইউজ করা হয়। এখন স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কাজ কি, দেখো বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎটা তৈরি হয়েছে সেখানে তো কত প্রায় হচ্ছে গিয়ে 2000 হচ্ছে গিয়ে ভোল্টেজ হচ্ছে গিয়ে থাকে, এখন সরি 2000 না 2000 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে কারেন্ট থাকে। তো এখন এই কারেন্টটা যদি আমরা তারের মধ্যে দিয়ে যদি পাঠাই, আমাদের কারেন্টের প্রবাহ মাত্রা যত হচ্ছে বেশি হয়, তো কারেন্ট হচ্ছে গিয়ে তারের মধ্যে দিয়ে গেলে ওইখানে তত বেশি তাপ উৎপন্ন হয়। সিস্টেম লসের ব্যাপার হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে তারের নিজস্ব একটা রোধ থাকে, ওই রোধটা কি করে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, আর তড়িৎ প্রবাহকে বাধা দিলে কি হয়, এখানে তাপ উৎপন্ন হয়। তো এখানে তড়িৎ প্রবাহের মানটা যত বেশি হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, এতে করে আমাদের বিদ্যুৎ শক্তির কি হবে, অপচয় হবে বা নষ্ট হবে, জিনিসটাকে আমরা সিস্টেম লস হিসেবে জানি। তো সিস্টেম লস কমানোর জন্য কি করতে হবে, সিস্টেম লস কমানোর জন্য এই তড়িৎ প্রবাহর যে মাত্রা অর্থাৎ অ্যাম্পিয়ারের যে ভ্যালুটা এটাকে কমাইতে হবে। এখন অ্যাম্পিয়ারের ভ্যালুটাকে কমানোর জন্য আই বাড়ানোর জন্য কি করতে হবে, সরি আই কমানোর জন্য কি করতে হবে, ভি কে বাড়াইতে হবে, ভোল্টেজটাকে বাড়াইতে হবে। কারণ ভোল্টেজ বাড়ায় কে, স্টেপ আপ ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে কি করে, যে বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎটা তৈরি হয়েছে তার ভোল্টেজটাকে অনেক গুণ বাড়ায় দেয়। তো অনেক গুণ বাড়ায় দেওয়ার ফলে আমাদের তড়িৎ প্রবাহটা হচ্ছে কমে যায়। আর তড়িৎ প্রবাহ হচ্ছে কম হলে কি হয়, যখন সে তারের মধ্যে দিয়ে পাস করে তখন হচ্ছে গিয়ে খুব অল্প পরিমাণে হচ্ছে গিয়ে তাপ উৎপন্ন হয়, যেটা আগের উৎপন্ন তাপের তুলনায় অনেক কম। এতে করে কি হয়, আমাদের বিদ্যুৎ শক্তির অপচয়টা হচ্ছে গিয়ে রোধ হয়। তো এই দুইটা ইউজ হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এখানে দেখাইতে পারো। তো এই ছিল আমাদের এই বোর্ড প্রশ্নের হচ্ছে গিয়ে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী পর্বে আমরা অন্য একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।